গুড আফটারনুন এভরিওয়ান। এসএলএসটি পরীক্ষার আর ঠিক এক সপ্তাহ রয়েছে, তারপরেই আমরা এসএলএসটি পরীক্ষার জন্য আমাদের ফাইনাল যে মঞ্চ পেয়ে যাব এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাব। অবশ্যই তার আগে আমাদের দেখে নিতে হবে যে আমাদের প্রস্তুতি কোন জায়গায় রয়েছে, আমরা কতটা নিজেদেরকে রেডি করতে পেরেছি ফর দ্য আপকামিং স্কুল সার্ভিস এক্সাম। তো আজকে আমরা 100 MCQ সলভ করব মাস্টার্স লেভেলের, অবশ্যই অনার্স সিলেবাস থেকে, যেখানে আমরা পুরো সিলেবাসের ওপর 100টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো মেগা ম্যারাথনের সম্ভবত আজকেই লাস্ট রাউন্ড। আমরা খুব ফাস্ট যাব এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের যথাযোগ্য আনসার দেওয়ার, এবং যেখানে এক্সপ্লানেশন প্রয়োজন হবে আমি সংক্ষেপে সেটা বলে দেবো। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো। ইন সিডনিজ অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা, লাভিং ইন ট্রুথ কনভেজ অপশন এ টেনশন বিটুইন ডিজায়ার অ্যান্ড আর্ট, রিলিজিয়াস ডিভোশন, পলিটিক্যাল অ্যাম্বিশন অ্যান্ড প্লেটনিক ডিট্যাচমেন্ট। তাহলে আনসার কোনটা হবে বলো? তোমরা নিশ্চয়ই রেডি করেছো এতদিনে। আনসার হবে আ টেনশন বিটুইন ডিজায়ার অ্যান্ড আর্ট, যেখানে আমরা দেখছি যে his desire to perpetuate the name of his beloved is repeatedly been washed ashore, been washed aside, but ultimately he realizes that the power lies within his ability to listen to his own self and recreate something or produce a magic of poetic exuberance by which he can perpetuate the beauty of his beloved, the grace of his beloved. Next question e jabo. পরের প্রশ্নটা কি আছে? ইন স্পেন্সার্স ওয়ান ডে আই রোট হার নেম, দ্য সি ওয়াশিং অ্যাওয়ে দ্য নেম স্ট্যান্ডস ফর। কি হবে এটা? দ্য সি ওয়াশিং অ্যাওয়ে দ্য নেম স্ট্যান্ডস ফর। কোনটা দেব আমরা? In Spencer's One Day I Wrote Her Name, the sea washing away the name stands for time's erasure of mortality, the futility of romance, Christian redemption and eternal constancy. তাহলে আমাদের আনসার হবে টাইমস ইরেজার অফ মর্টালিটি, যেখানে আমরা টাইম অ্যান্ড লাভ কনসেপ্টটা পাচ্ছি, দ্য অনস্লট অফ টাইম অ্যান্ড দ্য পোয়েটস এবিলিটি টু পারপেচুয়েট দ্য নেম অফ হিজ বিলাভেড, where he realizes that the real power lies within. তাহলে basically all the sonnets that we have, all the Elizabethan sonnets, they deal with this time and love theme, যেখানে the poets, the sonneteers are trying their best to perpetuate or eternalize the grace of their beloved. ঠিক আছে, সেটা আমরা স্পেন্সারের মধ্যেও পাচ্ছি, সেটা আমরা সিডনির মধ্যেও পাচ্ছি, ইভেন শেক্সপিয়ারের মধ্যেও পাচ্ছি। ঠিক আছে, তো এগিয়ে যাব আমরা। পরের প্রশ্ন, শেক্সপিয়ার সনেট নাম্বার 18 ইমমর্টালাইজেস। কোন জিনিসটাকে ইমমর্টালাইজ করা হচ্ছে? আনসার অবশ্যই দ্য ইটার্নাল ফ্রেন্ডশিপ। ঠিক আছে, এখানে যে বিলাভেডের বর্ণনা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোনো ফিজিক্যাল বর্ণনা নেই। তাহলে এই অ্যাম্বিগুইটিটা থেকেই যাচ্ছে ওয়েদার ইট ওয়াজ আ মেল ফিগার অর আ ফিমেল ফিগার। তো সেই জায়গায় আমরা না গিয়ে, আমরা কোনো জেন্ডার ডিসক্রিমিনেশনে না গিয়ে আমরা এটাকে ইটার্নাল ফ্রেন্ডশিপ বলছি। নেক্সট হচ্ছে ডান্স দ্য গুড মরো অ্যাসার্টস দ্যাট লাভার্স ডিসকভার। তাহলে লাভার্স কি ডিসকভার করছে? আ নিউ ওয়ার্ল্ড উইদিন দেমসেলভস, আ ফিউটিলিটি অফ প্যাশন, আ ট্র্যাজিক ডেস্টিনি, আ ডিভাইন কমান্ড। তাহলে আ নিউ ওয়ার্ল্ড উইদিন দেমসেলভস, দিস শুড বি দ্য রাইট আনসার, যেখানে আমরা বলছি যে ওয়ান রুম ফর আওয়ারসেলভস, যেখানে দ্য লাভার্স are realizing the beauty of love and they find a room which is so profound that it is like two hemispheres, and that hemisphere which merges into one and without sharp north and declining west, a new world within themselves. Next, পরের প্রশ্নে যাব। আজকে আমরা একটু তাড়াতাড়ি এগোবো কারণ আমাদের 100 questions and probably this is the last class before the commencement of the final SLST exam. Final in terms of এবছরের মতো আমরা পরপর দুটো রবিবারে আমাদের পরীক্ষা রয়েছে। তো সেই প্রস্তুতির হিসাবেই আমরা যে মেগা ম্যারাথন রাউন্ডটা করছিলাম তার আজকে সম্ভবত শেষ দিন। In Harvard's Virtue, the imagery of seasoned timber suggests decay of body, permanence of the soul, fragility of beauty and weakness of prayer.
তাহলে আমরা যদি এই পার্টিকুলার এই টার্মটাকেই ফোকাস করি, ঠিক আছে, তাহলে ওই আমরা উত্তরটা করতে পারবো। সিজন টিম্বার কাকে রেফার করা হচ্ছে? ইটস আ কনসিট, ইটস আ মেটাফিজিক্যাল কনসিট, যেখানে দ্য ভার্চু অফ দ্য সোল ইজ কম্পেয়ার্ড উইথ সিজন টিম্বার। তাহলে দ্য আনসার উইল বি দ্য পার্মানেন্স অফ দ্য সোল। নেক্সট কোয়েশ্চনে যাব। পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্নটা আছে পোপস রেপ অফ দ্য লক স্যাটারাইজেস country rituals, political corruption, heroic warfare, religious hypocrisy। তাহলে কোনটা করব? সরি, কান্ট্রি না, ওটা কোর্টলি রিচুয়ালস, পলিটিক্যাল করাপশন, হিরোইক ওয়ারফেয়ার অ্যান্ড রিলিজিয়াস হিপোক্রেসি। সো অবভিয়াসলি কোর্টলি রিচুয়ালসকে আমরা স্যাটারাইজ করব। পলিটিক্যাল করাপশন এখানে আসছে না, হিরোইক ওয়ারফেয়ার এবং রিলিজিয়াস হিপোক্রেসি। এখানে আনসার তাহলে কোনটা করব? কোর্টলি রিচুয়ালসও আছে, আবার হিরোইক ওয়ারফেয়ারও আছে। তাহলে রেপ অফ দ্য লক কথাটা আমরা যখন মক হিরোইক এপিক বলছি, তখন এটা অ্যাকচুয়ালি কাকে স্যাটারাইজ করছে? দেখো, হিরোইক ওয়ারফেয়ারকে স্যাটারাইজ করা হচ্ছে কি? এটাকে আমস অ্যান্ড দ্য ম্যান পড়ছি আমরা বেসিক্যালি স্যাটারাইজ করছি কোর্টলি রিচুয়ালসকে, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হবে কোর্টলি রিচুয়ালস। এগিয়ে গেলাম। কোর্টলি রিচুয়ালস কেন? কারণ আপার মিডল ক্লাস বা যে অ্যারিস্টোক্র্যাটিক ক্লাস, তাদের যে ইডিওসিনক্রেসি, সোশ্যাল নর্মস, সেগুলোকে ক্রিটিসাইজ করা হচ্ছে, সেগুলোকে স্যাটারাইজ করা হচ্ছে। তো রাইট আনসার শুড বি কোর্টলি রিচুয়ালস। এখানে ভুল করেও কিন্তু হিরোইক ওয়ারফেয়ার করো না, কারণ এটা আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়ছি না। এই প্রশ্নটাই যদি আর্মস অ্যান্ড দ্য ম্যানের কনটেক্সটে হতো, তাহলে কিন্তু প্রশ্নটা হিরোইক ওয়ারফেয়ারের আনসার করতাম, ঠিক আছে? তাহলে বেসিক্যালি উই আর স্যাটারাইজিং দ্য কোর্টলি রিচুয়ালস। এটা মনে রাখতে হবে যে রেপ অফ দ্য লক ইজ আ মক হিরোইক এপিক অ্যান্ড ইট ইজ আ প্যারোডি অফ the social idiosyncrasies of the upper middle class or the aristocratic class. Clear? Next question e jabo. পরের প্রশ্ন কি আছে? ব্লেকস দ্য টাইগার রেইজেস দ্য প্রবলেম অফ ইনোসেন্ট চাইল্ডহুড, ডুয়ালিটি অফ ডিভাইন ক্রিয়েশন। অবশ্যই ডুয়ালিটি অফ ডিভাইন ক্রিয়েশন, এটাই আনসার হবে। কারণ আমরা যদি কবিতাটা পড়ে থাকি, টাইগার অ্যান্ড ল্যাম্প দুটো কবিতায় যদি আমাদের পড়া থাকে, তাহলে বেসিক যে জায়গাটা বলা হচ্ছে, দ্যাট ইজ দ্য টু কন্ট্রাডিক্টরি আসপেক্টস অফ গডস ক্রিয়েশন। টু কন্ট্রাডিক্টরি আসপেক্টস অফ of the divine creation or God's creation. ঠিক আছে? তাহলে আমাদের আনসার হবে ডুয়ালিটি অফ ডিভাইন ক্রিয়েশন, যে জন্য আমরা ওই লাইনটা পাচ্ছি, ডিডি হু মেড দ্য ল্যাম্প মেড ডি। ঠিক আছে? পরের প্রশ্ন কি আছে? দ্য ল্যাম্প সিম্বলাইজেস Christ-like innocence, human depravity, the burden of war, urban alienation. কোনটা করব আমরা? দ্য ল্যাম্প সিম্বলাইজেস Christ-like innocence, ঠিক আছে? যেখানে গড দ্য ল্যাম্প অ্যান্ড গড দ্য চাইল্ড, এই যে ক্রিশ্চিয়ান ট্রিনিটির কথা বলেছিলাম আমি, ঠিক আছে? তো দ্য আনসার হবে দ্য Christ-like innocence of the lamb. The simplicity and the tenderness of the lamb is a reflection or a manifestation of the benevolent aspects of Christ, the benign God, which is manifested through the Trinity, the Christian Trinity of God the Lamb and God the Child, along with Christ, who is the representation of the meek and simple and the gentle forces of nature, ঠিক আছে? And the soul's manifestation of the innocence, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ওয়ার্ডসওয়ার্থ স্টিনটন অ্যাবে থেকে আছে। Wordsworth Stinton Abbey contrasts past sensory joy and present reflective thought, religious devotion and secular philosophy, urban despair and rural bliss, mortality and immortality. So what is the central conflict within the poem? Past sensory joy and present reflective thought. কারণ আমরা জানি যে টিন্টন অ্যাবেতে তিনি দ্বিতীয়বার যাচ্ছেন, ঠিক আছে? সো হি ইজ রিভিজিটিং দ্য প্লেস, সো হি ইজ constantly comparing between the past experience and the present experience. In the past, when he was young, he had enjoyed the idyllic beauty of Tintern Abbey, and it was a sensory experience. It was full of sensory joy, and in present day he is like more in a reflective mood. তাহলে আনসার হচ্ছে অপশন এ,
ঠিক আছে, এইভাবে তোমরা যদি ওয়ান লাইনার করে করে আশা করি পড়েছো, তাহলে দিস ইজ আ রিমাইন্ডার অফ হাউ উই শুড প্রিপেয়ার ফর দ্য ফাইনাল এক্সাম। ঠিক আছে, এতদিন ধরে আমরা মক দিয়েছি, বিভিন্ন ক্লাসেও আমরা প্রচুর এমসিকিউ করেছি। ঠিক আছে, তো নেক্সট সানডে এবং তারপরের সানডে যারা অনার্সের জন্য অ্যাপ্লাই করছো, 14th ইজ দ্য ডে। সো বাই 14th আই গেস তোমাদের এই ওয়ান লাইনারগুলো খুব কাজে লাগবে। নেক্সট এগিয়ে যাব, পরের প্রশ্ন কি আছে? ইন কোলরিজ ক্রিস্টাবেল জেরাল্ডিন এমবডিজ, দেখো ইনোসেন্স আছে, সুপার ন্যাচারাল থ্রেট আছে, রিলিজিয়াস অর্থোডক্সি আছে এবং ন্যাশনাল লয়্যালটি আছে। ঠিক আছে, এটা বুঝতেই পারছো যে টেক্সট পড়বে তার পক্ষে খুব ইজি হয়ে যাবে, টেক্সট না পড়লে এগুলো কিন্তু পারা ডিফিকাল্ট হতে পারে। মানে অ্যাটলিস্ট সিনপসিসটা কিন্তু জানতে হবে, মূল বক্তব্যটা জানতে হবে। তাহলে জেরাল্ডিনের মধ্য দিয়ে কোন জিনিসটাকে এমবডি করা হচ্ছে, কোন জিনিসটাকে সিম্বলাইজ করা হচ্ছে? দ্য আনসার উইল বি দ্য সুপার ন্যাচারাল থ্রেট। ঠিক আছে, অনেক কিছু বলা যেতে পারে সেখানে। আমরা জেরাল্ডিনের যে একটা সুপার ন্যাচারাল ইরটিসিজম রয়েছে সেটাকেও বলতে পারি দ্য হোমো ইরটিক রিপ্রেজেন্টেশন। কিন্তু এখানে আমাদের যে অপশন প্রোভাইড করেছে তার মধ্যে থেকে আমরা সুপার ন্যাচারাল থ্রেডটাকেই আনসার হিসাবে নির্বাচন করব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সব কটা কোয়েশ্চেনে আমি দাগ দিচ্ছি না, কারণ ইট উইল স্লো ডাউন দ্য প্রসেস। কুবলা খান ইজ ফেমাস ফর, দেখো, অ্যালিগরি অফ এম্পায়ার, রোম্যান্টিক ফ্র্যাগমেন্টারিনেস, বিবলিক্যাল প্রফেসি অ্যান্ড ডাইডাক্টিক টোন। কুবলা খানের কোন তোমার অপশানটা মনে হচ্ছে দ্য পারফেক্ট অপশান? দ্য আনসার ইজ রোম্যান্টিক ফ্র্যাগমেন্টারিনেস, কারণ কোলরিজ নিজেই তো এটাকে ফ্র্যাগমেন্ট বলছেন। তাহলে when it comes to choosing the right option, romantic fragmentariness is the typical aspect of Kubla Khan, the typical feature or the characteristic of Kubla Khan. ঠিক আছে, এখানে কুবলা খান কিন্তু not the ruler, এখানে বুঝতে হবে কুবলা খান here refers to the literary creation, the poem. ঠিক আছে, যখনই এরকম এপোনিমাস টার্ম থাকবে, মানে চরিত্রের নাম এবং ক্রিয়েশনের নাম সেম, সেটা ম্যাকবেথের ক্ষেত্রেও হতে পারে, তো তোমরা কিন্তু এটা বোঝার চেষ্টা করবে যে চরিত্রকে রেফার করছে না ক্রিয়েশনকে রেফার করছে, whether it is referring to the character or it is referring to the creation. So when it comes to the creation, Kubla Khan as a poem is famous for romantic fragmentariness. এগিয়ে গেলাম। In Ode to the West Wind, the wind is option A, a force of destruction and renewal, a token of political betrayal, a muse of personal grief, a pastoral symbol of harvest. তাহলে আমরা এই কবিতাটা যদি পড়ে থাকি, ইটস এ ফোর্স অফ ডিস্ট্রাকশন অ্যান্ড রিনিউয়াল, যেখানে আমরা বলছি ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, ওটাকে একটু রিফ্রেশ করা আছে, ডিস্ট্রাকশন অ্যান্ড রিনিউয়াল। নেক্সট, Shelley's to a Skylark admires pure untainted joy, political tyranny, human arrogance, religious hypocrisy. তাহলে কোনটা করব? Pure untainted joy, joy which is unbridled, joy which is unrestrained. ঠিক আছে, it is an unbodied joy. ঠিক আছে, যেটা আমি বাংলায় বলেছিলাম বিদেহী কণ্ঠ। ঠিক আছে, Keats's Ode to a Nightingale meditates on escape from mortality, triumph of empire, domestic happiness, rejection of art. অবশ্যই the answer will be option A, escape from mortality, ট্রিয়াম্প অফ এম্পায়ার, ডোমেস্টিক মর্টালিটিকে তিনি ডিফাই করছেন এখানে, এসকেপ ফ্রম মর্টালিটি। এখানে এসকেপ ফ্রম মর্টালিটি না থেকে মান্ডেন এক্সিস্টেন্সও হতে পারতো। ঠিক আছে, সো বাই দ্য পাওয়ার অফ দ্য সং, হি ইজ when he listens to the song of the nightingale, he believes that it is more than ever, it is rich to die, so that he can have an easeful death. ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মর্টালিটিকে তিনি কোথায় এসকেপ করছেন, কিন্তু এখানে করছেন এই কারণেই যেখানে তার মনে হচ্ছে মৃত্যুর ভ্রুকুটিকে তিনি কাটিয়ে উঠতে পারেন যদি পাখির গান তার কানে বাজতে থাকে। সো বাই দ্য পাওয়ার অফ দ্য নাইটিঙ্গেল সং, হি বিলিভস, Keats believes that he can defy the pains of death and he can have an easeful death. ঠিক আছে, easeful death কথাটা যারা কবিতা পড়েছো নিশ্চয়ই মনে আছে। তো easeful death is an oxymoron. ঠিক আছে, এই কথাটা মনে রাখবে, easeful death. ঠিক আছে, it's an oxymoron. easeful death, it is an oxymoron, কারণ মৃত্যু কখনো ইজফুল হয় না। ঠিক আছে, death is never a comforting experience, oxymoron। এই কারণেই নাইটিঙ্গেলের গানের মাধ্যমে, if he meditates the song of the nightingale, he can still find a passage through the pangs of death, and that's why the Nightingale song works as a kind of intoxicant
a kind of healing balm from all the mundane consciousness, ঠিক আছে? Into autumn kids presents ripeness intertwined with mortality, political symbolism of revolution, Christian allegory, allegiance to monarchy. কোনটা করবে? Into autumn kids presents ripeness intertwined with mortality. সেখানে রাইপনেসও রয়েছে, আবার সেখানে তার মর্টালিটিও রয়েছে, ঠিক আছে? যেখানে আমরা দেখছি যে all the music of autumn is signifying the end of autumn, ঠিক আছে? the inevitable decay of autumn, inevitable end of autumn, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হবে অপশন এ। Tennyson's Ulysses dramatizes ceaseless striving of the human spirit. Option A should be the right answer. Ceaseless striving of the human spirit. In My Last Duchess, the Duke reveals his obsession with control. His obsession with control should be the right answer, because he's a very patriarchal man, and he is someone who is obsessively authoritative, ঠিক আছে? সেই জন্য obsession with control. Yet says the wild swans at cool laments human transience versus swans permanence. So basically the conflict is between, the paradox is between the transitory nature of human exuberance and the vitality of the swans. The poet is sort of surprised by the permanence of the swans' vitality, their loving nature, their companionable and compassionate nature, where they are constantly throbbing with the passion of life. But when it comes to the human life, the poet is pitifully aware of his own transitory nature of his own passion. And that is why the 9 and 50 swans still appear to be something which is astonishing to the poet, and the poet yearns for being a part of them. সেই জন্যই 9 and 50 swans, যেখানে তিনি একাত্ম হতে পারছেন না বলেই হয়তো সিম্বলিক্যালি ওই 60 সংখ্যাটা একটা পারফেক্ট হোল নাম্বার হচ্ছে না, ঠিক আছে? কবিতাটার মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারছি। Owen strange meeting envisions, ওয়েন কি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? অপশন এ, reconciliation of dead enemies, triumph of patriotism, hope of resurrection, futility of prayer, ঠিক আছে? একটা টেকনিক শিখিয়ে দিই, দেখো প্রথম অপশনটা বাদ দিয়ে বাকি তিনটে কিন্তু তোমরা নালিফাই করতে পারছো। ট্রিয়াম্প অফ প্যাট্রিয়টিজম এখানে জিতছে না নিশ্চয়ই, তাহলে কবিতাটা লেখাই হতো না। হোপ অফ রেজারেকশন, ঠিক আছে? হোপ অফ রেজারেকশন, কখনো কখনো আমাদের মনে হতে পারে যে তিনি আফটার লাইফে চলে গেছেন, ঠিক আছে? ইট ইজ লাইফ বিয়ন্ড ডেথ, কিন্তু আসল যেটা হচ্ছে দেয়ার ইজ আ প্যারাডক্স, দেয়ার ইজ অ্যান আইরনিক্যাল মিটিং বিটুইন, দেয়ার ইজ সাম কাইন্ড অফ উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, যেটাকে আমি বলি। তো reconciliation of dead enemies, that should be the right answer, option A, ঠিক আছে? একটু ফাস্ট যাচ্ছি, 100টা প্রশ্ন আমাদের খুব কম সময় করতে হবে। Eliot's The Hollow Man represents fragmentation of modern life, satire on monarchs, romantic nostalgia, celebration of heroism. এখানেও আমরা এলিমিনেশন অ্যাপ্লাই করতে পারি। satire on monarchs একদমই নয়, এখানে কোনো রাজতন্ত্রের কথা বলা হয়নি। রোম্যান্টিক নস্টালজিয়া, অন্তত এলিয়টের কবিতায় কোনো নস্টালজিয়া নেই, কোনো অতীত বিলাস নেই। সেলিব্রেশন অফ হিরোইজম তো একেবারেই নেই, তাহলে আর হলোমেন কেন হবে, ঠিক আছে? তাহলে আমরা করব ফ্র্যাগমেন্টেশন অফ মডার্ন লাইফ, মানে উইচ ইজ আ সার্কাস্টিক ডিগ at the spiritual emptiness, the barrenness and the moral limbo of the modern man, who are caught between life and death. They are waiting endlessly to be carried away to the other side of death's dream kingdom, ঠিক আছে? তো the basic essence of the poem talks about the fragmentation of modern life. In Macbeth, Lady Macbeth's invocation, তাহলে এখানে দেখো যেটা আমি বলছিলাম, যখনই কোনো এপোনিমাস ক্রিয়েশন হবে, মানে যেখানে চরিত্রের নাম অনুযায়ী নাটকের বা গল্পের বা কবিতার নামকরণ হচ্ছে, তাহলে এখানে দেখো ইন ম্যাকবেথ লেডি ম্যাকবেথ, তাহলে বুঝতেই পারছো ফার্স্ট ম্যাকবেথ রেফার্স টু দ্য ক্রিয়েশন, দ্য ট্র্যাজেডি, দ্য শেক্সপিরিয়ান ট্র্যাজেডি, অ্যান্ড লেডি ম্যাকবেথ অফকোর্স দ্য সেন্ট্রাল ফিমেল ফিগার ইন দ্য প্লে। তাহলে ইন ম্যাকবেথ লেডি ম্যাকবেথস ইনভোকেশন, আনসেক্স মি হিয়ার ইন্ডিকেটস, কী করবো আমরা এটা? ডিজায়ার ফর পাওয়ার বিয়ন্ড জেন্ডার রোলস, ঠিক আছে? ডিজায়ার ফর পাওয়ার বিয়ন্ড জেন্ডার রোলস শুড বি দ্য রাইট আনসার। সেই জন্যই আমি আগের ক্লাসেও এটা নিয়ে কথা বলেছিলাম যে ইট ইজ ডিফেমিনাইজেশন, ঠিক আছে? এটাকে আমি বলেছিলাম ডিফেমিনাইজেশন,
মানে যেখানে তিনি তার ফেমিনাইন সেলফটাকে তিনি ইগনোর করছেন, তিনি শি ইজ ট্রাইং টু ইগনোর অর নিগেট হার ফেমিনাইন সেলফ বাই ইনভোকিং দ্য ইভিল স্পিরিট টু ফিল হার সেলফ উইথ দ্য ডায়ারেস্ট ক্রুয়েলটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে the witches in Macbeth symbolize ambiguity of fate, national unity, rational skepticism, religious morality. কি হবে তাহলে এখানে ambiguity of fate আমরা বলতে পারি, কারণ Macbeth himself becomes a victim of this ambiguity of the prophecy, the witches prophecy. According to the third prophecy, যেখানে witchesরা বলছে যে no man born of woman will be able to bring upon Macbeth's downfall, and Macbeth was caught by that prophecy made by the witches, and as a result of which Macbeth could not visualize his end, his own downfall, and as a result of which আমরা বলতে পারি যে the witches in Macbeth symbolize the ambiguity of fate, because fate is something which is not always very crystal clear. We do not have a magic ball, we do not have some kind of crystal clear vision of the prophecies made by the witches, and as a result of which it is the ambiguity of, it is the equivocal nature of their prophecy which actually spells doom for Macbeth, because Macbeth was disillusioned, Macbeth was hoping against hope, Macbeth was not fully aware of the riddle that was pronounced by the witches, and as a result of which Macbeth was completely unaware of Macduff's birth history, and he didn't know that Macduff was a Caesarean child, and as a result of which this Burnhamwood thing, when Macbeth heard the prophecy, he thought that his downfall is something which has not been prophesied by the witches, and as a result of which Macbeth was complacent. ঠিক আছে, তাহলে the witches in Macbeth symbolize ambiguity of fate. That should be the right answer. এগিয়ে গেলাম। In She Stoops to Conquer, Marlowe's shyness is comic. Marlowe's shynessটাকে কমিক কেন মনে হচ্ছে? Why is his shyness comic in nature? Minute. Tony Lumpkin in She Stoops to Conquer is a satirical representation of option A, দেখো, rural boisterousness and cunning, London dandyism, aristocratic privilege, romantic melancholy. কি হবে? Tony Lumpkin in She Stoops to Conquer is a satirical representation of, কোন জিনিসটা স্যাটারিক্যাল রিপ্রেজেন্টেশন? অপশন এতে রয়েছে রুরাল বয়েস্টারাসনেস অ্যান্ড কানিং, অপশন বিতে রয়েছে লন্ডন ড্যান্ডিজম, অপশন সিতে রয়েছে অ্যারিস্টোক্র্যাটিক প্রিভিলেজ, এবং অপশন ডিতে রয়েছে রোম্যান্টিক মেলানকালি। খুব ভেবে উত্তর করো, আনসার কোনটা করবে? কাকে স্যাটারাইজ করা হচ্ছে টনি লাম্পকিনের মাধ্যমে? টনি লাম্পকিন ইজ অ্যাকচুয়ালি দ্য মাউথপিস অফ দ্য প্লে রাইট। ঠিক আছে, এখানে আনসার হবে লন্ডন ড্যান্ডিজম, যেখানে লন্ডন ম্যানার্সকে স্যাটারাইজ করা হচ্ছে। এটা যারা রুরাল বয়েস্টারাসনেস অ্যান্ড কানিং করবে সেটা কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে, কারণ এটাকে স্যাটারাইজ করা হচ্ছে না, এই গার্বটার আড়ালে লন্ডন ড্যান্ডিজমকেই স্যাটারাইজ করা হচ্ছে বা ক্রিটিসাইজ করা হচ্ছে, মানে কমিক্যালি সেটাকে ট্রিট করা হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দ্য লুপ হোলস অফ লন্ডন ড্যান্ডিজম, যেখানে আমরা দেখছি যে দ্য টু লন্ডনার্স আর অ্যাকচুয়ালি দে আর প্রজেক্টেড উইথ ড্যান্ডি, ড্যান্ডি মিন্স প্রাইড, ড্যান্ডি মিন্স একটা শহুরে অহংকার, কিন্তু তার আড়ালে রিয়েল ক্যারেক্টারটা লুকিয়ে রয়েছে। তাহলে টনি লাম্পকিন কী করছে? এই লন্ডন ম্যানার্সকেই কিন্তু ক্রিটিসাইজ করছে। ঠিক আছে, সো টনি লাম্পকিন ইজ অ্যাকচুয়ালি a mouthpiece through which the playwright is trying to satirize the London manners, the so-called idiosyncrasies of the contemporary society, the contemporary aristocratic society. এগিয়ে গেলাম। Shelley's prayer to the west wind for scatter my words among mankind is an invocation for option A, revolutionary dissemination of ideas, mystical ritual, poetic self-immortality,
পেগান ফার্টিলিটি রাইট, এখানে রাইট মানে রিচুয়াল, তাহলে আনসার কোনটা করব? আনসার করব অপশন এ। অপশন এ শুড বি দ্য রাইট আনসার, যেখানে আমরা ক্লিয়ারলি আমরা শেলিজ প্রেয়ারটাকে বলতে পারি ইটস অ্যান ইনভোকেশন, দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ অ্যান ইনভোকেশন, ঠিক আছে, অ্যান্ড ইট ইজ আ রেভলিউশনারি ডিসেমিনেশন অফ আইডিয়াস, যেখানে তিনি বলছেন ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য স্লিপিং ইউনিভার্স লাইক leaves scattered till there is a conflagration of thought and the world awakens to his revolutionary ideas and there is some kind of a revolution in true sense, ঠিক আছে। তাহলে revolutionary dissemination কথাটার মানে হচ্ছে how he scatters his ideas, how he disseminates, how he spreads his ideas among the sleeping universe. নেক্সট হচ্ছে আমরা নভেলে যাচ্ছি। নভেলের ক্ষেত্রে পরের প্রশ্নটা আসছে, Austen's Pride and Prejudice critiques marriage primarily as a social contract mediated by class and property, a romantic fulfillment, a religious sacrament, and a feminist utopia. ঠিক আছে, the answer will be option A, a social contract mediated by class and property. তো আমরা জানি যে the basic theme in the novel is money and marriage, ঠিক আছে, যেখানে প্রথম লাইনটাতেই একটা আইরনিক্যাল স্টেটমেন্ট রয়েছে যে আ ম্যান ইন পজিশন অফ আ ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ, ঠিক আছে। সো দ্যাট গোজ টু প্রুভ দ্যাট দ্যাট সেটস দ্য টোন ফর দ্য এন্টায়ার নভেল অ্যান্ড সোশ্যাল কন্ট্রাক্ট which is very much an institutionalized marriage mediated by class and property. So basically marriage is not out of love, out of romantic inclination, but due to financial security and inheritance to property, and that is how all human relations are being manipulated, ঠিক আছে। Harvard's virtue envisions death as a moral victory for the soul, a terrifying annihilation, a parody of worldly pride, a release from carnal bondage. বলো কোনটা করবে? হার্ভার্ডস ভার্চু এনভিশনস, মৃত্যুকে কিভাবে দেখা হচ্ছে হার্ভার্টের ভার্চু কবিতাটার মধ্যে, আ মরাল ভিক্টরি ফর দ্য সোল, a terrifying annihilation, a parody of worldly pride. আর আমি সি অপশানটা প্রেফার করব। এখানে আমি বলেই দিই ইট ইজ লিটারেচার, এখানে আমার দেওয়া সব আনসার তোমাদের সাথে নাও মিলতে পারে, ঠিক আছে। আমি এটা কেন প্রেফার করছি আ প্যারোডি অফ ওয়ার্ল্ডলি প্রাইড, কারণ প্যারোডি কথাটাকে এখানে ডিরোগেটরি ওয়েতে ইউজ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে ওয়ার্ল্ডলি প্রাইড যেটা সেটা একদিন শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখানে ওয়ার্ল্ডলি মানে হচ্ছে সামথিং উইচ ইজ মান্ডেন, অল দ্য মান্ডেন ক্রিয়েশনস, যেগুলো প্রথম তিনটে যে স্তবক রয়েছে তাতে প্রত্যেক স্তবকের শেষ লাইনটা সেম, যেখানে আমরা ওই মোমেন্টো মোরি মানে ফর দাও শ্যাল ডাই বা দাও মাস্ট ডাই এই লাইনটা দিয়ে রিফ্রেনটা শেষ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ন্যাচারাল অবজেক্ট উইচ ইজ পারসিভড অ্যাজ সামথিং বিউটিফুল ইজ কামিং টু অ্যান এন্ড, বাট only the seasoned timber, only the soul, only a virtuous soul which is compared with seasoned timber, it remains virtuous till the end because it never dies. It is the perpetual existence of the soul which is glorified, which is celebrated through the poem. তাই আমি বললাম a parody of worldly pride, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাব। দেখো খুব তাড়াতাড়ি এগোচ্ছি, আমাদের 100টা প্রশ্ন আজকেই সম্ভবত শেষ ক্লাস, তাই এক্সপ্লানেশনগুলো ব্রিফ রাখছি। এলিয়টস দ্য হলোম্যান ফিউজেস, ফিউজ মানে কম্বাইন করা, অ্যাসিমিলেট করা। Dantean imagery with modern dissolution, romantic sublimity with revolutionary zeal, Greek tragedy with symbolism, pastoral calm with futurism. তাহলে কোনটা করব? আমি আনসার করব অপশন এ, ঠিক আছে। এলিয়টের হলোম্যান কবিতার মধ্যে আমরা কি দেখতে পাই? দাঁতেজ ইনভার্নো ক্যান্টোর রেফারেন্স আসছে, দাঁতের ইমেজারি উইথ মডার্ন ডিসলিউশনমেন্ট, ঠিক আছে। It is a combination of the classical allusion of Dante's Inferno, ঠিক আছে, এবং there is also the modern man's disillusionment with life, their spiritual decay, their moral and emotional bankruptcy, ঠিক আছে। এগিয়ে যাব।
Shakespeare's sonnet number 18 immortalizes the beloved through art's permanence beyond nature, platonic detachment, religious grace and epic grandeur. কিভাবে তিনি perpetuate করছেন the grace of his beloved? Answer is art's permanence beyond nature. মানে natural objects, all natural objects will come to an end. It will be subjected to decay. And that's why the beauty of the day, shall I compare thee to a summer's day? কোয়েশ্চেনটার মধ্যেই কিন্তু একটা আনসার রয়েছে. There is a firm sense of belief that the beauty of his beloved is going to surpass the onslaught of time, and that is why he is not willing to compare his beloved with that of a day, that of the summer day, because summer's day's beauty is transitory, it's evanescent, and the poet believes that by the power of his verse, by the power of his poetry, he will be able to eternalize the beauty of his beloved, and that is why art's permanence goes beyond nature. Next হচ্ছে in Moms the Lotus Eater, Wilson's story epitomizes hedonism, self-destruction. Hedonism কথাটার মানে হচ্ছে philosophy of rest and repose, যেখানে আমরা দেখছি যে a life of leisure can be self-destructive, and Thomas and Wilson actually embodies that kind of a life where he chooses the destiny of his own. ঠিক আছে, he buys an annuity for 20 years and then he settles in Capri, but ultimately once the annuity is over, he had to leave a very sorry existence. কিন্তু আমরা দেখছি যে এই সেলফ ডিস্ট্রাকটিভ যে প্যাশনটা উইলসনের মধ্যে কাজ করছে, whether this is passion or this is hedonism, that is a different question, but ultimately in Mom's Lotus Eater, the life of leisure is chosen over a life of toil, but ultimately there is a kind of destructive ending, and that is why hedonism, এই যে তার লাইফ অফ লিজারটা সে চুজ করছে, এবং যখন সে চুজ করছে তার মানে কি there is a destiny that ends with struggle, that ends with suffering. ঠিক আছে, সেই জন্য hedonism, self destruction কথাটা ব্যবহার করা হয়েছে. আচ্ছা, in Browning's My Last Duchess, the Duke's monologue is best read as a performance of power and control, a confession of guilt, an allegory of Renaissance art, a satire on aristocracy. কোনটা করবে? A performance of power and control, an allegory of Renaissance art, মানে তার ডুয়াল মিনিং থাকতে পারে. ঠিক আছে, পারফরমেন্স অফ পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, আ কনফেশন অফ গিল্ট. কনফেশন অফ তো একদমই নয়, হ্যাঁ গিল্ট এক্সপ্রেস করছেন না, কিন্তু তার ক্যারেক্টার রিভিলড হয়ে যাচ্ছে. ঠিক আছে, স্যাটায়ার অন অ্যারিস্টোক্রেসি, কোনটা করবে বলো? আই উইল গো ফর an allegory of Renaissance art or a performance of power and control. The monologue is best read as a performance of power and control করো, কারণ পুরো কবিতাটাতে দেখছি যে একজন পেট্রিয়ার্কাল মানুষ, ঠিক আছে, the Duke of Ferrara is actually revealing his character, and that character is basically a very hypocritical character, though he takes pride in his prized possessions of art, in his 900-year-old dukedom, but at the end of the poem, when we finish the poem, we get to realize that he has ordered for the execution of his own wife because of his suspicious, patriarchal and insecure nature, and his wife, being a woman of humble disposition, a woman of amicable nature, he had to order her death. ঠিক আছে, সেই জন্যই আমরা এটাকে পারফরমেন্স অফ পাওয়ার অ্যান্ড কন্ট্রোল বলছি. আচ্ছা, 26 নম্বর প্রশ্নে যাচ্ছি. ম্যাকবেথ বিগিনস উইথ দ্য উইচেস টু এস্টাবলিশ অ্যাটমসফিয়ার অফ মরাল ইনভার্সন. ঠিক আছে, মরাল ইনভার্সনটা কেন হচ্ছে? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার. ঠিক আছে, কোলরিজ ক্রিস্টাবল লিভস দ্য supernaturally ambiguous in the character of Geraldine. In David Copperfield, Steerforth's downfall dramatizes the moral consequences of privilege. Go for option A. Option A, the moral consequences of privilege. এইটা আনসার করো. ঠিক আছে, moral consequences of privilege. Duns the good motto depicts the lovers' faces as mirrors, signifying the unity of identity in love, narcissism, theological dualism, alchemical paradox. ঠিক আছে, Duns good motto the lovers' faces as mirrors. তাহলে এটা কি হবে? Unity of identity in love or alchemical paradox, কোনটা হবে? Good motto depicts the lovers' faces as mirrors.
সিগনিফাইং মানে একে অপরে যেন নিজের প্রতিবিম্বটা দেখতে পাচ্ছে, তাহলে ইউনিটি অফ আইডেন্টিটি ইন লাভ, ঠিক আছে, ইট ইজ আ ট্রান্সপারেন্সি ইন লাভ, ঠিক আছে। আমরা যখন টু হেমিস্ফিয়ার্স ব্লেন্ডেড ইনটু ওয়ান বা উইদাউট শার্প নর্থ অ্যান্ড ডিক্লাইনিং ওয়েস্ট ওই কনসিপ্টটা যখন ব্যবহার করব তখন আমরা অ্যালকেমিক্যাল প্যারাডক্সের কথা বলবো। এনিথিং উইচ ইজ নট মিক্সড ইকুয়ালি ইজ বাউন্ড টু ডাই, ঠিক আছে, দ্যাট ইজ স্কলাস্টিক অ্যালকেমি থিওরি। কিন্তু এখানে যখন ফেসের কথাটা বলছে, ফেসেস অ্যাজ মিরার্স, তখন আমরা ইউনিটি অফ আইডেন্টিটি ইন লাভ এইটা উত্তর করব, ঠিক আছে। কোন জায়গায় কোন কনসেপ্টটা ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে। Shaw uses Amsan the Man to critique a romantic nationalism in Balkans. Option A. In Spencer's Amority, immortality is achieved by poetry's power to preserve love. এগুলো সহজ প্রশ্ন, এগুলো আমি আনসার বলে দিচ্ছি, নোট করে নাও। In Joyce's Araby, the protagonist's epiphany concludes with self-loathing recognition of vanity. খুব সুন্দর প্রশ্ন। এখানে প্রোটাগনিস্টের এপিফ্যানিটা কখন আসছে? যখন সে রিয়েলাইজ করছে that he is like a creature derided by his own vanity, ঠিক আছে, the last line of the short story, ঠিক আছে, যেখানে তার নিজেকেই মানে হি ইজ লোথিং অ্যাবাউট হিজ ওন প্রাইড, হিজ প্রাইড ওয়াজ দ্যাট হি কনসিডার্ড হিমসেলফ টু বি সুপিরিয়ার, বাট ওয়েন হি রিচেস আরবি হি রিয়েলাইজেস দ্য ফিউটিলিটি অফ হিজ ডিজায়ার, হি রিয়েলাইজেস দ্য মান্ডেন heartless mundane existence of his self, and he realizes that his dream or his infatuation falls far short of the reality, and that is why there is self-loathing. Next হচ্ছে Blake's fearful symmetry in Tiger conveys the paradox of divine creation. Option A. In Dream Children, the narrator's tone is best described as nostalgic Elegian reverie করো। রেভারিটা তো আমাদের নামকরণের মধ্যেই আছে, সুতরাং ওটা আইডেন্টিফাই করাটা কঠিন নয়। In Kubla Khan, the fragmentary nature of the poem is often linked to interrupted opium dream, Coleridge's romantic irony, biblical fall, neoclassical satire. Go for interrupted opium dream. Lady Macbeth's sleepwalking scene dramatizes the collapse of a psychological repression. Next হচ্ছে Pope's Sylphs in Rape of the Lock parody. কোনটা হবে? ক্লাসিক্যাল এপিক ডেইটিস, বিবলিক্যাল এঞ্জেলস, পলিটিক্যাল অ্যালিগরিজ, রোম্যান্টিক ফেয়ারিজ। কোনটা হবে? পোপ সিল্পস ইন রেপ অফ দ্য লক কোনটার প্যারোডি হচ্ছে? ক্লাসিক্যাল এপিক ডেইটিস। তাহলে আমরা দেখছি যে মক হিরোইক এপিক, যেহেতু এপিক ডেইটিসকে এখানে তোমার এখানে তাদেরকে মানে অ্যাপ্লাই করা হচ্ছে, দ্য এপিক কনভেনশনস আর অ্যাপ্লাইড অন সামথিং ভেরি ট্রিভিয়াল, ঠিক আছে, তাই জন্য আমরা ক্লাসিক্যাল এপিক ডেইটিসটা আনসার হবে, ঠিক আছে। In the superannuated man, Lamb contrasts past routine with present liberty of time. Tennyson's Ulysses adapts Homeric heroism to Victorian restlessness and desire for progress. ঠিক আছে, the insatiable desire, the unrequited desire for seeing the unseen and knowing the unknown. যে জন্য লাস্ট লাইনে আমরা পাচ্ছি সেই অসাধারণ লাইনটা, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। নেক্সট হচ্ছে Conrad's The Lagoon stages memory as a haunting presence and shaping present choices. Yeats's Swans embody. এবার তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে আমি বারবার এই অপশানটা কি আনসার করছি কেন? এটা তোমাদের মনে রাখার সুবিধার জন্য। তোমরা যখন পরীক্ষায় আগে ঠিক এক সপ্তাহ আগে পড়বে, তোমাদের যদি আমি অপশানগুলো হ্যাফাজার্ট রাখতাম তাহলে কিন্তু তোমাদের আই লোকেট করতে পারতো না, ঠিক আছে। দেয়ার ইজ আ সায়েন্টিফিক রিজন ফর উইচ আমি রাইট আনসারটা অপশান এতে রেখেছি, ঠিক আছে। এটা যখন পড়বে এটা খেয়াল রাখবে, অপশান এ ইজ দ্য আনসার, ঠিক আছে। তাতে কি হবে, তোমরা যখন অনেকগুলো করে প্রশ্ন একসাথে পড়বে, ঠিক আছে, তখন তোমরা ওই অপশান এটাকে হিট করতে পারবে, ঠিক আছে। দ্যাটস দ্য ভেরি সাইকোলজি অফ ইট। Next is Marlowe in She Stoops to Conquer misperceives the Hardcastle's house as কি হবে? An inn. এটা যে কেউ পারবে। Shelley's If Winter Comes Can Spring Be Far Behind concludes Ode to the West Wind with revolutionary hope. In Pride and Prejudice, Lydia's elopement functions as a test of family honor and social propriety. তোমরা যখন পড়বে জাস্ট কোয়েশ্চেনটা পড়ো এবং অপশান এতে যে আনসারটা দেওয়া আছে ওইটা পড়ো, ঠিক আছে। এবং বাকি যে অপশানসগুলো মনে রাখবে, এই অপশানসগুলো কিন্তু ইন্টারপ্লে করা হবে, ঠিক আছে, ইন দ্য রিয়েল এক্সাম। হারবার্টস পোয়েম ভার্চু এন্ডস উইথ দ্য এন্ডিওরেন্স অফ দ্য ভার্চুয়াস সোল বিয়ন্ড ডিকে। অপশান এ।
নেক্সট হচ্ছে এলিয়টস দ্য হলো ম্যান ইনভোকস দ্য ফিগার অফ গাই ফক্স এফিজি। দুটো আমরা এপিটাফ পাচ্ছি। প্রথম এপিটাফটা আমরা জানি যে হার্ট অফ ডার্কনেস থেকে নেওয়া, যেখানে মিস্টার কার্টসের মৃত্যুর কথা বলা হচ্ছে, মিস্টার কার্টস বি ডেড, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ গাই ফক্স এফিজি, যেটা গান পাউডার প্লটকে রেফার করে। শেক্সপিয়ার সনেট নাম্বার 18 রিফ্লেক্টস কোনটা হবে? সেলফ কনসিয়াসনেস অ্যাবাউট পোয়েটিক ক্রাফট, মানে দ্য পোয়েট ইজ brutally aware of his own power of verse, by the power of which he can eternalize, he can perpetuate, he can universalize the beauty of the beloved. In Mom's The Lotus Eater, Wilson's suicide attempt exposes the trap of leisure as self-destruction. Next হচ্ছে Browning's Duke reveals himself as tyrannical through the control of narrative voice. এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন ফর্মে বললাম। Macbeth's Tomorrow and Tomorrow soliloquy expresses nihilistic vision of life's futility. খুব সুন্দর করে দেওয়া আছে nihilistic vision of life's futility. Here Macbeth realizes the meaninglessness of life. সেজন্যই আমরা পাচ্ছি সেই অসাধারণ লাইনটা যেখানে বলা হচ্ছে যে it is full of sound and fury signifying nothing, ঠিক আছে? Next হচ্ছে Coleridge's Christabel is often read as a critique of female vulnerability under patriarchal codes. এখানে codes of conducts পড়তে হবে। In David Copperfield, Betsy Trotwood symbolizes moral independence and resilience. চরিত্রগুলো যখন পড়বে, খুব বিস্তারিত যদি পড়ার সময় না থাকে, জাস্ট চরিত্রের স্কেচ পড়ো, ঠিক আছে? Go for the synopsis of the novel and read a plot analysis along with the character's sketch. Next হচ্ছে Dunn's compass metaphor in the valediction forbidding mourning, linked to the good morrow conceits, embodies spiritual unity despite physical separation. In Arms and the Man, Rainer's romantic illusions collapse when Bluntschli ridicules her chocolate cream heroics. Chocolate cream heroics কে যখন সে criticize করছে, তখন Rainer's যে romantic illusions are falling apart. Spencer's Amoreti sequence redefines sonnet tradition by celebrating marital rather than unfulfilled love. Next হচ্ছে In Araby, the boy's idealization of Mangan's sister echoes Marian devotion transposed into secular passion, যেখানে তার নিজেকে একজন ডিভোটি মনে হচ্ছে। Blake's The Lambs ascribes the creature's origin to Christ as creator and redeemer. Next হচ্ছে Lamb's superannuated man shows industrial modernity as tyranny of fixed labor time. Tyranny of fixed labor time, যেখানে আমরা দেখছি যে 8 ঘন্টা তাকে ম্যান্ডেটরি ডিউটি করতে হচ্ছে। In Kubla Khan, the damsel with a dulcimer embodies the ideal of lost poetic inspiration, যেটাই তিনি সিক করছেন। in the dulcimer is actually a symbol of the damsel with the dulcimer is actually the symbol of the poetic muse, whom the poet is seeking an inspiration from, and he believes that once he can drink the milk of paradise, he will be able to recreate the stately pleasure dome on his own. Question number 60. The weird sister's prophecy in Macbeth exemplifies self-fulfilling ambiguity of fate. Pope's use of heroic couplets in the Rape of the Lock reinforces satirical control and symmetry. ঠিক আছে? Satirical control and symmetry. Tennyson's Ulysses rejects domestic life in favor of ceaseless striving for knowledge and adventure. Conrad's The Lagoon portrays Arthur's paralysis as a symbol of moral guilt. Next, Yeats's The Wild Swans at Cool embodies modernist preoccupation with কোন থিম রয়েছে? টাইম, লস অ্যান্ড দ্য সার্চ ফর পারমানেন্স। এইভাবে ওয়ান লাইনার করে করে খাতায় লিখে নাও, লিখে ওই ওয়ান লাইনারগুলোকে মেমোরাইজ করো। এখন তোমাদের আমি আর কনফিউজ করতে চাইছি না, এখন তোমাদের 7 দিন বাকি রয়েছে। সো ইউ নিড টু ব্রাশ আপ অল দ্য ইনফরমেশন। Goldsmith's comedy contrasts city and country values through Kate's refinement versus Tony's rustic wit. Shelley's To a Skylark exalts the bird as a symbol of pure inspiration beyond human limitation. যে জন্য একটা সুন্দর শব্দ আছে, আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম অফলাইনে, আমি ফ্রেজটা বলেছিলাম ইললিমিটেড জয়। আমার এক খুব ভালো স্টুডেন্ট, সে প্রশ্ন করেছিল, স্যার ইললিমিটেড কথাটা কি ইংলিশে ব্যবহার হয়? আমি বলেছিলাম যে দেখো, তুমি যদি পিবি শেলি হও, তাহলে তুমি তোমার মতো করে শব্দকে তুমি মডিফাই করতে পারো, ঠিক আছে? ইট ইজ ইয়োর পাসপোর্ট টু ইটার্নিটি,
that you have this power, you have this access to English language where you can modify or you can change the formation of a word. Next হচ্ছে Austen's Pride and Prejudice ironically opens with a universal truth about marriage market economics. কি সুন্দর phraseology-টা দেখো, marriage market economics, ঠিক আছে? All the talk about love and romance counts for nothing when it comes to the marriage market economy, ঠিক আছে? That means essentially it is a financial guarantee. Marriage offers a financial guarantee for a better future, ঠিক আছে? Next হচ্ছে Herbert's virtue belongs to metaphysical devotional tradition, ঠিক আছে? The poem is a Christian poem where the virtuous soul is celebrated, the virtuosity of the soul is celebrated. Eliot's The Hollow Man borrows its epigraph from Conrad's Heart of Darkness, একটু আগেই বললাম. Shakespeare's sonnet number 18 transforms the theme of mutability by claiming poetry's eternalizing power. এটাও বারবার বলছি যে Shakespearean sonnet মানেই there is a conflict between the natural object and the power of the soul or the beauty of the beloved. In Mom's The Lotus Eater, the narrator functions as a skeptical observer of Wilson's philosophy. ঠিক আছে? এখানে প্রশ্নটা এরকম আসতে পারে যে what is the attitude of the narrator in Mom's The Lotus Eater? He has a skeptical nature. He is not overtly critical, nor is he very sympathetic or empathetic with the protagonist. Rather, he has a skeptical observing nature. মানে he was more like in the awe of the man. ঠিক আছে? It was admiration, all right, but it was not blind admiration. He was skeptical about what is the outcome, what is going to be the outcome of Wilson's such a queer decision, such a singular decision. ঠিক আছে? Next হচ্ছে in Browning's My Last Duchess, the rhetorical device dominant in is কি হবে? Dramatic monologue, allegory, satirical parody, অবশ্যই dramatic monologue. In Macbeth, Banquo's ghost serves as a projection of Macbeth's guilt and paranoia. ঠিক আছে? What is paranoia? Paranoia is a kind of a mental state when you are obsessed with a certain thought. ঠিক আছে? Coleridge's Christabel explores sexual anxiety and Gothic transgression. Next হচ্ছে Dickens's use of first-person narrative in David Copperfield allows subjective selectivity and unreliable memory. Dunn's Good Morrow presents lovers as sovereigns of their private world. কি সুন্দর কথাটা, each of us one world বলেছেন না, সেই জন্য sovereign কথাটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? ফ্রেজ নিয়ে খেলা হয়েছে, ওয়ার্ডসগুলোকে বিভিন্নভাবে সেগুলোকে মডিফিকেশন করা হয়েছে. একটু আগে আমরা দেখলাম মানি ম্যারেজ ইকোনমিক্স কথাটা, এখানে বলা হয়েছে sovereigns of their private world. That means they have perfect autonomy over their own world, and that is why they are not willing to know about the world outside. They are so competent and so complacent with their own world, the world that is composed out of their mutual love, that they are not bothered by what sea discoverers are exploring in the external world. ঠিক আছে? 77-এ যাচ্ছি. Shaw's Armstrong the Man critiques the romanticization of war through comedy of ideas. Next হচ্ছে Spencer's Amoreti sequence differs from Shakespeare's sonnet. কোথায় স্পেন্সারিয়ান বা পেট্রার্কান সনেটের সাথে শেক্সপিরিয়ান সনেটের পার্থক্য রয়েছে? ইটস এমফ্যাসিস অন ম্যারেজ অ্যান্ড কনস্ট্যান্সি, ঠিক আছে? এই জায়গাটায় পার্থক্য রয়েছে. ডিফার্স ফ্রম শেক্সপিয়ার সনেটস, একে তো তার স্ট্যান্ডাইক প্যাটার্ন আলাদা, ঠিক আছে? একটা অক্টেট সেস্টেট, আর একটা হচ্ছে 3 quatrains অ্যান্ড 1 কনক্লুডিং কাপলেট. আর একটা থেম্যাটিক ডিফারেন্স হচ্ছে there is emphasis on marriage and constancy. নেক্সট হচ্ছে জয়েস Araby set against a paralyzed Dublin society marked by religious austerity. Austerity কথাটার মানে হচ্ছে যে where there is this philosophy of sacrifice. Next হচ্ছে Blake's Tiger critiques the terrifying grandeur of creation's duality. এটা নিয়ে একটু আগে কথা বলছিলাম যে God is the creator of both the lamb and the tiger, and that is where God becomes an ambivalent creator, and his contrasting manifestation of God's meekness, tenderness is a perfect foil to the wrath of the tiger. So that is also the ferocity of the same creator. Lamb's Dream Children reflects romanticism through elevation of memory and imagination over fact.
Coleridge Kubla Khan anticipates Freud by mapping dream and unconscious desire. Kubla Khan is perhaps the poem which comes very close to Freudian psychoanalysis, and that is why there is this understanding, this decoding of the dream images and unconscious desire. Lady Macbeth's decline illustrates the psychological cost of suppressed conscience. পড়লেই বুঝতে পারবে। Pope's Belinda is satirically portrayed as mock heroic epic heroine whose beauty mirrors trivial vanity. ঠিক আছে, so Belinda is basically what to say, a stock character who is used as the mock heroic epic heroine. ঠিক আছে, অ্যান্ড তাকে অনেকটাই পোর্ট্রে করা হচ্ছে as a satirical figure because of her narcissistic desire to deck herself up for the ball that is going to take place in the evening, much like in the epic convention where Trojan heroes celebrated their own image before going to the war. Next, Tennyson's Ulysses resonates with a Victorian imperial ethos of expansion and restless progress. Conrad's A Lagoon employs frame narrative. তোমাদের প্রশ্ন আসতে পারে যে what is the narrative technique applied by Joseph Conrad in The Lagoon? তখন উত্তরটা হবে frame narrative. ঠিক আছে, frame narrative will be the answer. ঠিক আছে, বা embedded narrative ও বলা হয়। Contrast Western detachment with native confession. এটাকে ভাঙলে পরে কি হবে? Western detachment with native confession. তার মনে রাখবে যে narrator is the western man, the white man যাকে বলা হচ্ছে, এবং তার সাথে সাথে স্টোরি টেলিং এর মধ্যে আবার নেটিভ কনফেশনও রয়েছে, যেটা আর্টসাতের রোলের মাধ্যমে হচ্ছে। তো এইভাবে মনে রাখবে দ্য ন্যারেটিভ স্টাইল ইজ এমবেডেড ন্যারেটিভ অর ফ্রেম ন্যারেটিভ ওয়্যার দেয়ার ইজ আ কন্ট্রাস্ট অফ ওয়েস্টার্ন ডিট্যাচমেন্ট উইথ নেটিভ কনফেশন। তাহলে ন্যারেটার্স অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য প্রোটাগনিস্ট হলে কী হবে? ডিট্যাচড। তাহলে একটা প্রশ্নের মধ্যে দিয়ে তিনটে ইনফরমেশন দিলাম, তিনটে পোটেনশিয়াল আনসার দিয়ে দিলাম। Yeats's use of swans in Wild Swans at Cool signifies a yearning for permanence amidst personal decline. In Goldsmith's play, Mrs. Hardcastle's pretensions critique the provincial gentry's mimicry of the metropolitan culture. এটাও আমি আগে বলেছি, দ্য সো কল্ড লন্ডন ম্যানার্সের কথা বলেছি, সো কল্ড টাউন ডুয়েলার্সের কথা বলতে পারো, সিটি ডুয়েলার্সের কথা বলতে পারো। London is of course a big metropolis. Shelley's To a Skylark contrasts bird and poet to reveal human incapacity to achieve unalloyed joy, মানে unbridled but unmixed joy, ঠিক আছে, unadulterated joy. Austen's Elizabeth Bennet embodies a balance of wit, independence and moral growth. Herbert's virtue emphasizes the eternal endurance of moral goodness. Eliot's The Hollow Man famously ends with not with a bang but with a whimper. Last লাইনটা মনে রাখতেই হবে। Shakespeare's sonnet number 18 rejects seasonal change as an inadequate measure of beauty compared to poetry. In Mom's The Lotus Eater, the central irony lies in seeking pleasure yet finding despair. In My Last Duchess, the Duke's asceticization of his wife as an artwork indicates কি হবে? তার যে এস্থেটিক প্লেজার সে ডিরাইভ করছে, ঠিক আছে, দ্য এস্থেটিসাইজেশন অফ ওয়াইফ অ্যাজ অ্যান আর্টওয়ার্ক ইন্ডিকেটস অবজেক্টিফিকেশন অফ হিউম্যান লাইফ ইনটু পজেশন। নেক্সট হচ্ছে ম্যাকবেথস ট্র্যাজিক ফ্ল ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ অ্যাম্বিশন আনচেকড বাই মরাল রেস্ট্রেন্ট। Next is Coleridge's Christabel employs Gothic features like uncanny atmosphere, sexual ambiguity and supernatural dread. Dickens critiques industrial modernity in David Copperfield by exposing child labor through David's factory experience. ঠিক আছে, যেখানে আমরা ডিকেন্সের যেটা চরিত্র হার্ড টাইমস যদি আমরা পড়ি বা অলিভার টুইস্ট পড়ি, সেখানে ওই বিল্ডাংস্ট্রোমান যে তার যে কনসেপ্ট একটা চরিত্রকে ছোট থেকে বড় করছেন, এক্সপোজিং চাইল্ড লেবার থ্রু ডেভিডস ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স, এবং সেখানে সমাজ সমালোচনাও রয়েছে। চাইল্ড লেবার বুঝতেই পারছো, ইটস আ প্রোডাক্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল revolution, the inequality in the society. Donne's conceits reflect fusion of passion and intellect through startling metaphors. Shaw's
Arms and the Man resolves in ironic subversion of romantic ideals of war and love. ঠিক আছে, রোম্যান্টিক আইডিয়ালসগুলোকে আইরনিক্যালি সেগুলো সাবভার্ট করা হচ্ছে। ঠিক আছে, যেখানে আমরা দেখছি যে রাইনা or Sergius, when the play begins, they are portrayed as heroes and heroines. They are the worshippers of idle love, but their idle love is soon replaced by the pragmatic, mundane consciousness of intelligence, wit, and the day-to-day experience of life. And সেজন্যই Bluntschli and Luca are more rounded characters than Raina and Sergius. ঠিক আছে, এবং যে ক্যারেক্টারগুলোর মধ্যে দিয়ে রোম্যান্টিক ইলিউশনসগুলো তিনি এপিটোমাইজ করছেন তাদেরও কিন্তু মেটামরফোসিস হচ্ছে। দে আর অলসো ট্রান্সফর্মিং ইনটু রিয়েলিজম রাদার দ্যান রোম্যান্টিক আইডিয়ালিজম। ঠিক আছে, তাহলে এই 100টা প্রশ্ন তোমরা খুব ভালো করে বারবার ভিডিওটা দেখে রেডি করে নাও। আমি আবারও বলছি, ডেলিবারেটলি অপশান এগুলো আনসার করা হয়েছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, লোকেট করতে সুবিধা হয়। আমি তাড়াতাড়ি রোল করছি, সেগুলো থেকে তোমরা অপশান এটাকে খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো, মেমোরাইজ করো। And all the best for the upcoming Sundays, that is 7th of September and 14th of September. খুব ভালো করে পরীক্ষা দাও। ঠিক আছে, খুব ভালো করে মন দিয়ে প্রশ্নগুলো পড়ে আলটিমেটলি যখন পরীক্ষা দিতে যাবে, I hope that you will be in great shape for the exam. ঠিক আছে, all the best.